হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। ভুল থেকে ভালোবাসা গল্পের সপ্তম অংশ। একটা অদ্ভুত আওয়াজে আমি শোয়া থেকে উঠে পড়লাম। দরজা খুলে বের হয়ে দেখার চেষ্টা করছি কোথায় থেকে আওয়াজ আসছে। সামনে তাকিয়ে দেখি এক জায়গায় অনেকেই ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছি, সকাল সকাল এখানে এত কিসের ভিড়। আমিও হেঁটে হেঁটে সেখানে গিয়ে দেখার চেষ্টা করছি এখানে কি হয়েছে। ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখি মরুভূমির মাঝে একটা হেলিকপ্টার এসে থামলো। এটা দেখে মনে মনে চিন্তা করলাম, এখানে আবার কে এলো। কিন্তু ভিড়ের ভেতর থেকে রিয়াকে হেলিকপ্টারের দিকে যেতে দেখে আমি বুঝে গেছি যে এটা রিয়ার কাজ। মনে মনে একটু খুশি হলাম। যাক, তাহলে আর শহরের রাস্তা খুঁজতে হবে না, খুব সহজেই যেতে পারবো। আমিও রিয়ার পেছনে পেছনে যেতে লাগলাম। যেই আমি হেলিকপ্টারের কাছে গেলাম, রিয়া আমাকে দেখে আমার মুখের ওপর হেলিকপ্টারের দরজা বন্ধ করে দিল। পাইলট আমাকে হাতে ইশারা করে বলল যেন এখান থেকে দূরে যাই। মান সম্মান যা একটু ছিল সবটাই মনে হয় চলে গেছে। আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে এখান থেকে সরে একটু সাইডে চলে এলাম। দেখতে দেখতে রিয়া আকাশে উড়াল দিল। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, তোমার বউ কি তোমার সাথে রাগ করে চলে গেছে? আমি পেছনে তাকিয়ে দেখি এটা লাইলি। আমি মন খারাপ করে বললাম, রিয়া কি এতক্ষণ তোমার কাছে ছিল? হুম। সকাল সকাল রিয়া আমার কাছে এসে বলল, আমি বাড়িতে একটু কথা বলতে চাই, টেলিফোন অথবা তোমার ফোনটা একটু দিবে। আমি ওই সরল মনে দিলাম। ও আমার থেকে দূরে গিয়ে কি জানি কথা বলল। আর একটু পরপরই এখানে হেলিকপ্টার চলে আসলো। আচ্ছা, ও কি তোমার উপর রাগ করেছে? আমি লাইলির কথায় একটা হাসি দিয়ে বললাম, তুমি যাকে আমার বউ বলছো তাকে তুমি চেনো? সে কে? লাইলি আমার দিকে চোখ তুলে বলল, চিনব না কেন, এটা তো তোমার বউ হয়। আমি মুচকি হাসি দিয়ে বললাম, ও আবার আমার বউ? তবে তুমি শুধু এইটুকু জেনে নাও, ওর বাবা সেনাবাহিনীর মেজর, আরও আমার বউটাও কিছুই নয়। এক কাজ করো, আমাকে একটু তোমাদের রানীর সাথে আলাদা করে কথা বলিয়ে দিতে পারবে? লাইলি আমার কাছ থেকে দূরে গিয়ে বলল, তোমাকে এখন আমার কেমন জানি সন্দেহ লাগছে। সত্যি করে বলো তো, তুমি কে? এমনি মন ভালো না, আবার তুমি এর মাঝে বলছো আমাকে তোমার সন্দেহ লাগছে। এর মাঝে একটা ছেলে এসে আমাকে বলল, রানী আপনাকে ডাকছে, যান ওনার সাথে গিয়ে দেখা করে আসেন। আমি লাইলির দিকে তাকিয়ে বললাম, তো চলো যাওয়া যাক। সত্যি তোমার কপাল অনেক ভালো, যা বলো তাই আপনা আপনি হয়ে যায়। তবে এই মেয়েটা হঠাৎ করে এমন করলো কেন? কিছুই মাথায় আসছে না। কিছু কিছু প্রশ্নের উত্তর অজানাই থাক। যেতে যেতে লাইলিকে বললাম, আচ্ছা তুমি কি কারো প্রেমে কখনো পড়েছিলে? ও আমাকে উল্টো প্রশ্ন করে বলল, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, আগে আমার কথার উত্তর চাই। লাইলি একবার আমার দিকে তাকিয়ে চোখ নিচু করে বলল, আমাদের জীবনে প্রেম নামে কোনো শব্দ নেই, না ছিল আর ভবিষ্যতেও হবে না, একাই বেস্ট। আমি ওর কথা শুনে সত্যি খুব অবাক হলাম। কি বলছে ও? তবে আমি আবার ওকে বলে উঠলাম, জীবনে আর যাই করো না কেন, একা একা বাঁচা কখনো সম্ভব না। বাঁচতে হলে একটা বিশ্বাসযোগ্য মানুষ দরকার, যে সব সময় ছায়া হয়ে তোমার পাশে থাকবে, তোমার খেয়াল রাখবে, যেটাকে ভালোবাসা বলতেও পারো। লাইলি একটা হাসি দিয়ে বলল, আমাদের জীবনটা এরকম, তবে এখন একা একা থাকা শিখে গেছি। গ্রামকে কিভাবে রক্ষা করব সেটাই সব সময় চিন্তা করি।
এসব আজে বাজে চিন্তা করার কোনো সময় আছে? লাইলি আমাকে ইশারা করে বলল, আমরা চলে আসছি, ভেতরে গিয়ে কথা বলে আসেন, আমি এখানে দাঁড়িয়ে আছি। না, তোমার দাঁড়িয়ে থাকতে হবে না, আমার অনেক দেরি হবে, চলে যাও। আগে ভেতরে যাও, গিয়ে দেখো রাজমাতা কি বলে। আমি আর ওর কাছে দাঁড়ালাম না। ভেতরে ঢুকতে একটা একটা ছেলে দেখিয়ে দিল কিভাবে ভেতরে যেতে হবে। আমিও ছেলেটার কথা মতো যেতে লাগলাম। হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল। একটা টেবিলে সুন্দর সুন্দর করে অনেক খাবার সাজানো আছে। কি বলবো, দেখেই যেন জিভে জল এসে গেল। আমি আর সামনে গেলাম না, এখানেই আশেপাশে কি কি আছে সেটাই দেখতে লাগলাম। হঠাৎ ভেতর থেকে একটা মৃদু কণ্ঠে আওয়াজ এলো, কি খবর তোমার, ভালো আছো তো? সামনে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। যাকে সবাই রাজমাতা বলে তিনি আমার সামনে এসে দাঁড়ালো, তবে গায়ে নীল কালারের একটা শাড়ি, যেই রংটা আমার খুব ফেভারিট। কি বলবো, সত্যি অনেক সুন্দর লাগছে এই মেয়েটাকে। তবে সুন্দর লাগলে কি হবে, রিয়ার কথা মনে করে মনটাই খারাপ হয়ে গেল। কত ইচ্ছে ছিল ওকে আমি শাড়ি পরিয়ে দিব। রাজমাতা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি মাথা নিচু করে বললাম, সরি রাজমাতা, হঠাৎ আপনাকে শাড়িতে দেখলাম তো, তবে আপনাকে খুব সুন্দর লাগছে। প্রথম কথা, আমাকে রাজমাতা বলতে পারবে না, বলছি না, আমাকে তামান্না বলে ডাকতে পারো, যেহেতু আমরা সমবয়সী। আমি এখানে সবার রাজমাতা, কিন্তু তোমার নয়, সো নাম ধরেই ডাকবে। আমি একটা হাসি দিয়ে বললাম, জি, ডাকার চেষ্টা করব। আমি এটাই চাইছিলাম। তবে তোমাকে এত সকাল সকাল যেই কারণে এখানে ডাকা। আমি তামান্নাকে থামিয়ে বলে উঠলাম, এখানে কেনই বা হেলিকপ্টার আসলো, কেনই বা রিয়া আমাকে রেখে চলে গেল? তাই তো, এরই তো উত্তর জানতে চান আপনি? আমি শুধু এতটুকু জানতে চাই, আর সত্যি করে বলবে তুমি আসলেই কে? আমি দ্বিতীয়বারের মতো মাথা নিচু করে বললাম, সে অনেক কাহিনী, শুনতে অনেক সময় লাগবে, বলবো তার আগে আপনার কাছে আমার একটা আবদার আছে। বলো, তুমি কি বলতে চাও? আমি এবার একটু সুযোগ পেয়ে বললাম, আমি একা একা তো আর এই গ্রাম ঘুরে দেখে মজা পাবো না, তাই আমি চাইছি আপনার সাথে এই গ্রামটা ঘুরে দেখতে। আর রিয়ার ব্যাপারেও সব কিছু বলে দিলাম। সে না হয় পরে দেখবো, আগে আসো কিছু খেয়ে নাও। আমি দাঁড়িয়ে থেকেই বললাম, আমি আপনার সাথে বসে একই টেবিলে খাবো, এটা হতে পারে না। এবার কিন্তু তোমার ওপর আমার অনেক রাগ হচ্ছে, বলছি না এত সম্মান আমাকে দেখাতে হবে না। সকালে তোমার নামে অনেক রিপোর্ট আসছে, সবাই বলছে তুমি নাকি আমাদের এই গ্রামকে ধ্বংস করতে এসেছো। কিন্তু আমার তোমাকে দেখে এমন মনে হয় না। আমার মন বলছে তুমি বড় কোনো বিপদে পড়েছো। আমি এবার হেসে হেসে বললাম, আমার আবার বিপদ? জীবনটাই গেল কষ্টে কষ্টে, যাকে ভালোবাসি সেই আমার কাছ থেকে দূরে চলে গেল। আচ্ছা, এসব কথা পরে হবে, আগে বসে কিছু খেয়ে নাও, এমনি অনেক দেরি হয়ে গেছে। কি করব, আমারও পেটে অনেক খিদে পেয়েছে, তাই ওর সাথে একই টেবিলে বসে খেলাম। খেতে খেতে তামান্নাকে বললাম, একটা হেল্প করবে? বলো। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করব। বাসায় একটু কথা বলা লাগে, তোমার ফোনটা কিছুক্ষণের জন্য পাবো? দিবনে, আগে কিছু খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করে বললাম, তো চলেন, আপনাদের গ্রামটা ঘুরে দেখাবেন না? তামান্না আমার দিকে তাকিয়ে বলল, আমি লাইলিকে বলে দিচ্ছি, তুমি ওর সাথে যাও।
ওর সাথে তো আমি আগেই যেতে পারতাম, কিন্তু যাব না। আপনি তো আপনার সাথে যেতে চাই কিছুটা সময়, প্লিজ না করবেন না। তামান্না একবার আমার দিকে তাকিয়ে দেখলো, পরে কি জানি চিন্তা করে বলল, আচ্ছা তুমি এখানে বসো, আমি ভেতর থেকে আসছি। আর এই নাও ফোন, যার সাথে কথা বলতে চাও বলতে পারো। এই বলে তামান্না ভেতরে চলে গেল। আমি আপুর নম্বরে কল দিতেই আপু ধরে বলল, কে বলছেন? আপু তুই ভালো আছিস? আরে লাদেন ভাই আমার, তুই এখন কই আছিস? যেখানেই থাকিস না কেন আগে বাড়িতে আয়। আমি জানতাম তুই বেঁচে আছিস। আর রিয়া তো বাসায় চলে আসছে। আপু শোন, তোরে একটা কথা বলি। আপু হুম বল। শোন, রিয়া আমার আসল পরিচয় জেনে গেছে। আরও কি বাসায় গিয়ে কিছু বলেছে আমার কথা? আপু তোতলাতে তোতলাতে বলল, না তেমন কিছু না। আমি রাগ দেখিয়ে বললাম, সত্যি কি বলেছে সেটা বল। কিছু একটা তো হয়েছে, এটা আমি শিওর। দেখ ভাই, তুই মন খারাপ করিস না। রিয়া বলেছে তাকে যদি ইমার্জেন্সি ভাবে সাইমনের সাথে বিয়ে দেওয়া না হয় তাহলে ও আত্মহত্যা করবে। শুধু এতটুকুই বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে। আর বুঝলাম না হঠাৎ করে ওর কি হলো। আমি মন খারাপ করে বললাম, আপু তুই সেই দিন সত্যি কথা বলছিলি। সত্যি রিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি রিয়া যে এতটা চেঞ্জ হয়ে যাবে। যার জন্য বেঁচে আছি সে যদি কলিজায় আঘাত দেয় তখন কেমন লাগবে বল। খুব খারাপ লাগছে রে আপু, মনকে বুঝ দিতে পারছি না। প্লিজ ভাই তুই মন খারাপ করিস না। আর তুই তাড়াতাড়ি চলে আয়, আমি দেখছি কি করা যায়। না রে বাদ দে, জোর করে আর যাই করা যায় না কেন, ভালোবাসা আদায় করা যায় না। আমি আমার ভাইকে আবার হারাতে চাই না। ফিরে আসলেই বা কি হবে, কষ্টই পাবো। এছাড়া তো আমার কপালে কিছুই নেই। দেখ ভাই, আমি তোর জন্য খুব চেষ্টা করছি, কিন্তু পারলাম না। আমি এর থেকেও ভালো কোনো মেয়ের সাথে তোর বিয়ে দিব দেখিস। তুই শুধু একবার এখানে আয়। পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি রিয়ার মাঝে মুগ্ধ কেন জানিস? আমার চোখে ওর মতো এই পৃথিবীতে কোনো মেয়ে নেই। তাই তো দিনরাত ওর কথা চিন্তা করি। বাদ দে, তুই এসব বুঝবি না। আচ্ছা রাখি রে, এটা আর একজনের ফোন। আমার সব কিছু তো পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। রাখ রাখ ভাই, ফোনটা কাটিস না। বল কি বলবি। কালকের মাঝে আমি যদি তোকে আমাদের বাড়িতে না দেখি, মনে করব আমার এক ভাই আমার নিখোঁজ হয়ে গেছে। একটা মেয়ের কারণে আমাদের সবাইকে কষ্ট দিবি, এটা তো হতে পারে না। দেখ আপু, এভাবে বলিস না। আচ্ছা যা, আমি আসতেছি। এই বলে ফোনটা রেখে দিলাম। সামনে তাকিয়ে দেখি তামান্না দাঁড়িয়ে আছে। আমার চোখে ওর চোখ পড়তে আমাকে প্রশ্ন করলো, আমি যদি কোনো ভুল না করি, তোমার সাথে যেই মেয়েটা ছিল ও কি তোমার গার্লফ্রেন্ড হয়? কিছুটা এমন বলতে পারেন। আচ্ছা চলেন তাহলে, যেতে যেতে সব কিছু বলছি। তামান্না সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তুমি বলছো যেহেতু, তো যেতেই হবে। তবে আমি বাইরে বেশি একটা বের হই না। আমি মজা করে বললাম, ভয় পান নাকি যদি কেউ মেরে ফেলে? তামান্না একটা হাসি দিয়ে বলল, ভয় আবার আমি? তোমার কি আমাকে দেখে তাই মনে হয়? না, তবে সুরক্ষা বলতে একটা বিষয় আছে না? তুমি জানো এই গ্রামের সবাই আমার এক কথায় জীবন দিতে রাজি। সে তো দিবেই, কারণ আপনি এখানকার প্রধান। বাইরে গিয়ে দেখি লাইলি এখনো দাঁড়িয়ে আছে আমার সাথে। তামান্নাকে দেখে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ও হয়তো ভাবতেই পারেনি যে ওদের রাজমাতাকে আমার সাথে দেখবে। লাইলি আমার থেকে চোখ সরিয়ে তামান্নার দিকে বলে উঠল, রাজমাতা।
আপনি হঠাৎ করে বাইরে বের হলেন যে? কোথাও যাবেন নাকি? তামান্না লাইলির দিকে তাকিয়ে বলল, এই তো। ওকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো। এটা তো আমার কাছে আবদার করেছে। লাইলি রেগে বলল, তাই বলে আপনি? কেন? আমি ছিলাম না? এর মাঝে আমি বলে উঠলাম, একজন রানীর সাথে গ্রাম দেখার সুযোগ কে হাতছাড়া করতে পারে? তাই সুযোগ পেয়েছি, কাজে লাগিয়েছি। তামান্না হাসতে হাসতে বলল, আচ্ছা লাইলি তুমি যাও, আমরা এখানেই আছি, আমার জন্য এত চিন্তা করতে হবে না। লাইলি আমার দিকে তাকিয়ে বলল, তাও তো। আমি এবার ওকে একটু ভয় দেখিয়ে বললাম, আজকে তোমার রাজমাতাকে মারতে নিয়ে যাচ্ছি, পারলে বাঁচাও। এই বলে চলে যেতে লাগলাম। পিছন পিছন তামান্নাও চলে আসছে। তামান্না কাছে আসতেই মজা করে বললাম, রানীর সব কিছু আছে কিন্তু রাজা নেই। তামান্না আমার দিকে বলল, তেমন কাউকে আজও পাইনি, আর এসব বিষয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা আমার কথা ছাড়ো, এখন তোমার কথা বলো। হঠাৎ করে কি এমন হয়েছে তোমাদের মাঝে যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে এভাবে একা করে চলে গেল? সে তো বলবো। তার আগে আপনার সাথে আমি একটা মিথ্যে কথা বলেছি। রাগ করিয়েছেন কি? তামান্না মুচকি হাসি দিয়ে বলল, রাগ করার কি আছে? শুধু এটুকুই বলল, মিথ্যা কথা কেন বললে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, আসলেই আমি আপনাকে মিথ্যা কথা বলতে চাইছিলাম না, কিন্তু না বললেও আপনি বিশ্বাস করতেন না। পরিস্থিতির শিকার হয়ে এমন করতে হয়েছে, তাই রিয়াকে মিথ্যা বউ বানিয়ে পরিচয় দিলাম। সে তো বুঝতে পারলাম। তবে ও কি সত্যি তোমার গার্লফ্রেন্ড ছিল নাকি? প্রথম থেকে শুনেন, তাহলে হয়তো বিশ্বাস করতে পারবেন ও আমারকে। আমি এক এক করে প্রথম থেকে শেষ পর্যন্ত রিয়ার সম্পর্কে সব বলতে লাগলাম। সব শুনে তামান্না আমার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল, এত কষ্ট নিয়ে কিভাবে বেঁচে আছো? এসব তো কিছুই না। তবে আমি শুধু এইটুকু জানি, ভালোবাসার জন্য আমি সব করতে পারি। আমি এমন ভালোবাসাকে সম্মান করি, কিন্তু তাই বলে এই নয় যে নিজের সব কিছু দিয়ে ওকে ভালোবাসতে হবে। আমি নিজে একটা মেয়ে হয়ে বলছি, মেয়েদের এত বেশি সম্মান দিও না, নইলে ওরা গাছে উঠে যাবে। আমি তামান্নার কথার উত্তর দিয়ে বললাম, এসব কথা এখন ছাড়েন, আমার সাথে আমাদের শহরে যাবেন আপনি? আরে না, যাওয়া যাবে না, আমার ওপরে গ্রামের দায়িত্ব আছে, আমি গেলে এসব কি দেখবে? মন খারাপ করে বললাম, আচ্ছা তাহলে থাকেন, আমাকে একটু শহরের রাস্তা দেখিয়ে দেন, আজকে রাতেই রওনা দেব। আমি অপেক্ষায় থাকবো তোমাকে আর রিয়াকে বরণ করে নেওয়ার জন্য। উপরের আকাশ দেখতে দেখতে বলল, সে ভাগ্য হয়তো আমার হবে না। রিয়ার বিয়ের পর আবার লন্ডনে চলে যাব। এভাবে যে শেষ মুহূর্তে এসে একা হয়ে যাব সেটা জানতাম না। তবে আপনি মানুষটা অনেক ভালো, কোনো অহংকার নেই আপনার ভেতরে। না, যেমনটা বলছো ততটা না। তবে আমি যদি পারতাম তোমার সাথে আমি নিজের হাতে রিয়াকে দিয়ে দিতাম, কিন্তু পারবো না। এখন আর আগের মতো কাউকে জোর করি না। তবে একটা কথা কি জানেন, রিয়া যখন অন্ধ ছিল তখনও খুব ভালো ছিল। খুব মনে পড়ে আগের দিনগুলো। তবে একটু ভুল সব কিছু নষ্ট করে দিল। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব, দেখি গিয়ে কি হয়। আপনার সাথে এগুলো বলছি কারণ আপনাদের কাছে আমি মিথ্যা কথা বলেছি, তাই সব কিছু বলে দিলাম। তামান্নার সাথে কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে, আর ওদের গ্রামটাও দেখা হয়ে গেছে। সব কিছু রেডি করে রাতে শহরের উদ্দেশ্যে রওনা দেব। এই জন্য রুম থেকে বের হলাম। বাইরে এসে দেখি তামান্নার সাথে লাইলি দাঁড়িয়ে আছে, আর ওদের সাথে কতগুলো ছেলেও আছে।
তামান্না আমার দিকে এগিয়ে এসে আমার চোখে চোখ রাখলো। দেখে মনে হচ্ছে যেন আমি ওর চোখের মায় পড়ে যাচ্ছি। সত্যি ভাগ্যের কি খেলা, হ্যাঁ। একটা মেয়ের জন্য আমি কত কিছুই না করছি, এরপরেও আমি ওকে বোঝাতে পারি না আমি যে রিয়াকে কতটা ভালোবাসি। তামান্না চোখে ইশারা করে বলল, কি দেখো এভাবে? আমি একটু ওর কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, না তেমন কিছু না। আচ্ছা তাহলে আজকে আমি আসি কেমন? ভালো থাকবেন। আমার কথা শুনে তামান্নার মুখটা কেমন জানি হয়ে গেল। ও চায় এই গ্রামে থাকি, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না। তবে এই রিয়ার পরে যদি আমার কোনো মেয়েকে মনে ধরে, সেটা হলো তামান্না। কি বলবো, ওর চোখের ভাষা, মুখের মায়া সব কিছু যেন আমার মন কেড়ে নিয়েছে। তামান্না মৃদু কণ্ঠে গলায় আওয়াজ চিকন করে আমাকে বলে উঠল, যেখানেই থাকো না কেন ভালো থাকিও, এটাই চাই আমি। কিছু টাকা আমার হাতে দিয়ে বলল, এটা এখন তোমার কাছে রাখো। আমি জানি এখন তোমার কাছে বর্তমানে কোনো টাকা নেই। আমি আবার ওর কাছে ওর টাকা ফিরিয়ে দিয়ে বললাম, আরে লাগবে না, এটা তুমি রেখে দাও। এটা সত্যি যে এখন আমার কাছে কোনো টাকা নেই, তার মানে এই নয় যে আমি তোমার কাছ থেকে টাকা নিব। লাগবে না, আমি আপুকে বলে টাকা নিয়ে নিব। তামান্না হতাশ হয়ে আমার দিকে একবার তাকিয়ে আমাদের সাথে যারা ছিল ওদের দৌড়ে যেতে বলল। ওরা যেতেই তামান্না মন খারাপ করে বলল, আমি তোমাকে এতটা সম্মান করি, তুমি আমাদের এখানের অতিথি, আর এখন আমি টাকা দিচ্ছি দেখে নিবে না? মনটাই খারাপ হয়ে গেল। বিপদে পড়েছো তাই সাহায্য করছি, তার মানেই নয় যে আমি তোমাকে দয়া দেখাচ্ছি। আমি মনে মনে চিন্তা করছি, আমার কাছে এখন তেমন কোনো টাকা নেই, পরে দেখা যাবে কোনো এক বিপদে পড়ে যাব। আমি তামান্নার হাত থেকে টাকাগুলো নিয়ে ওকে একটা ধন্যবাদ দিলাম। তামান্না লাইলিকে ডেকে বলল, আমাকে যেন কিছুটা পথ এগিয়ে দিয়ে আসে। যাওয়ার আগে আমি তামান্নার দিকে ফিরে তাকিয়ে বললাম, যদি ভাগ্যে লেখা থাকে তাহলে অবশ্যই আবার দেখা হবে। তবে তোমার কথা আমার সব সময়ই মনে থাকবে। উত্তরে শুধু তামান্না একটা মুচকি হাসি দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দিল অপেক্ষায় আমি। আর আশা করি আবার দেখা হবে। লাইলির সাথে যত সামনে যাচ্ছি তত যেন আমার মন খারাপ হয়ে যাচ্ছে। কেমন জানি বুকের ভেতরে ডুব ডুব করছে। এই অল্প কিছু সময়ে আমার তামান্নার ওপর অনেক মায়া লেগে গেছে। এমনটা যে হবে আমি আগে সেটা জানতাম না। তবে মনকে শুধু এটা বলে সান্ত্বনা দেয় যে আমার জন্য একজনই আছে, আর সেটা হলো রিয়া। এই বলে মনকে বোঝাই। ধীরে ধীরে রিয়ার ওপর থেকে আমার মায়া এই জন্য উঠে যাচ্ছে, কারণ আমি জানি আমি রিয়াকে কখনো পাবো না। আগে যতটা পরিমাণ ভালো ছিল রিয়া, এখন আর তার থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে ও। শুধু আমি পারলাম না চেঞ্জ হতে। এত বছর পরে ওর কথা মনে করে শুধু এখানে ফিরে আসছি, নইলে কি আর এখানে আসতাম? লন্ডনে কত মেয়ে ছিল। এসব চিন্তা করছি আর হাঁটছি। পাশ থেকে লাইলি প্রশ্ন করলো, আবার কি আপনি ফিরে আসবেন? হাতে ছিল তামান্নার দেওয়া টাকাগুলো। টাকাগুলোর দিকে একবার তাকালাম, পরে এগুলো পকেটে রেখে উদাস হয়ে লাইলির কথার উত্তর দিয়ে বললাম, হয়তো আসবো, আবার হয়তো না। আমাকে আপনার সাথে নিয়ে যাবেন আপনাদের শহরে? আমি লাইলির দিকে ফিরে তাকিয়ে বললাম, তুমি কি যেতে চাও আমাদের শহরে? তো এখন চলো আমার সাথে। লাইলি মন খারাপ করে একবার উপরে তাকিয়ে কি জানি দেখলো, পরে পাশের দোকান থেকে দুইটা চকলেট কিনে একটা আমাকে দিল, একটা ও নিল। খেতে খেতে লাইলি বলে উঠল, মাঝে মাঝে কিছু কিছু ইচ্ছে অপূর্ণ থাকে, সেগুলো কোনো জন্মেও হয়তো পূরণ হবে না।
তবে একটা জিনিস দেখে মাঝে মাঝে নিজেকে ধন্য মনে করি। সেটা কি জানো? চাঁদ। রাতের চাঁদ দেখলে ভেতরে কেমন জানি একটা ভালো লাগা কাজ করে। কারণ ওর মতোই আমিও একা 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 গভীর রাতে বসে বসে চিন্তা করি, এই চাঁদের মতো যদি হতে পারতাম, না থাকতো কোনো চিন্তা, না থাকতো কোনো প্যারা। আমি ওর কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, তোমাদের গ্রামের মানুষগুলো অনেক ভালো, আমাদের শহরের মানুষের মতো এত পাষাণ না। তবে তোমাদের এই গ্রামের জন্য আমার কিছু করার ইচ্ছে আছে। দোয়া করিও যেন আবার ফিরে আসতে পারি তোমাদের গ্রামে। আর যেতে হবে না এখন, তুমি চলে যাও, আমি একাই যেতে পারবো। লাইলি আমাকে একটা বাসে তুলে দিয়ে বলল, ভালো থাকবেন, আর আমাদের গ্রামের সবাই আপনার জন্য অপেক্ষা করবে। লাইলিকে বিদায় দিয়ে বাসের জানালা ধরে বসে আছি। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। জানালা দিয়ে বয়ে যাওয়া বাতাসে কেমন জানি ভেতরে একটু ভালো লাগার অনুভূতি কাজ করছে। তবে এখন আরো অনেক ভালো লাগতো যদি এই সময় রিয়া আমার পাশে থাকতো। আমি যতই চেষ্টা করি রিয়াকে ভুলে যেতে, কিছুতেই পারি না। বুঝি না আমার কেমন কেন হচ্ছে। মাঝে মাঝে খুব চেষ্টা করি ওর কথা যেন না মনে করি, কিন্তু পারি না। যখন ওই একা থাকি ওর মুখটা আমার সামনে ভেসে ওঠে। বাস চলছে একদিকে, আরেকদিকে আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ঘুম পেয়েছে। আমার পাশের সিটে আমার মতোই একটা পোলা বসে আছে। তবে যতক্ষণ আমার পাশে আছে শুধু ফোনে ওর গার্লফ্রেন্ড না বউ কি জানি কথা বলেই যাচ্ছে। বুঝি না এত ভালোবাসা ওরা কোথা থেকে পায়। ঘুম ভাঙলো কন্ট্রাক্টরের কথায়। উঠে আমি দেখার চেষ্টা করছি আমি এখন কই আছি। পাশের একজনকে জিজ্ঞেস করতেই বলল, আমরা এখন ঢাকায় আছি। ঘড়িতে এখন বাজে প্রায় রাত 3টার কাছাকাছি। তবে এখন আর নিজেকে লুকিয়ে রাখবো না, নিজের বাসায় যাব। যা হবার তো হবেই। এখান থেকে আমার বাসায় যেতে 20 টাকা ভাড়া লাগে। তবে এখন অনেক রাত, এই জন্য টাকা নিবে বেশি। কি আর করা, এখানে তো আর দাঁড়িয়ে থাকা যাবে না। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। শহরের পরিবেশটা এই রাতের বেলায় অনেক নীরব হয়ে গেছে। চারপাশে কোনো কথা নেই, একদম নিরিবিলি পরিবেশে। শুধু একটাই আওয়াজ আছে, সেটা হলো কুকুরের। সবার চোখে ঘুম আছে, কিন্তু ওদের নেই, হয়তো খাবারের সন্ধান করছে। হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল। এখান থেকে কিছুটা দূরে অনেকগুলো মেয়ে নেশা করছে। এটা শুধু আজকের বিষয় না, প্রতিদিন এরকম মেয়ে অনেক পাওয়া যায় এসব অলিতে গলিতে। থাক এদের কথা এখন নাই বলি। বড়লোক বাবা মায়ের ছেলে মেয়ে, অনেক টাকা আছে, তাই যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করছে। দেখতে দেখতে আমার বাসার নিচে চলে এলাম। রিক্সার ভাড়া মিটিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বুকের ভেতরে যেন ভয়ে একটা কম্পন সৃষ্টি হয়েছে। আমার বাড়ি আর আমি ভয় পাচ্ছি না। আসলে এই বহুদিন পরে এখানে আসা, না জানি ভেতরে গেলে কি প্রশ্ন করে বসে থাকে। এখন আবার এই রাতের বেলায় কোথায় যাব? আর কাউকে বিরক্ত করতেও মন চাইছে না, কি আর করব। তাই আমাদের বাসার আসা। ভয়ে ভয়ে কলিং বেল বাজিয়ে দিলাম, কিন্তু ভেতরে তেমন কোনো নাড়াচড়ার শব্দ শোনা গেল না। আবার দিলাম, এবারও আগের মতোই। তাই একসাথে অনেকগুলো চাপ দিলাম। হঠাৎ ভেতর থেকে একটা আওয়াজ এলো, এত রাতের বেলাও কি ঘুমাতে দিবে না? আগে গিয়ে দেখি কে এসেছে, পরে খবর করছি। আমি শিওর যে এটা আমার আম্মুর কণ্ঠ। আম্মু দরজা খুলেই আমাকে দেখতে পেয়ে আম্মুর মুখে কোনো কথা নেই,
একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ থেকে চশমাটা খুলে আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলো। আমি আম্মুর চোখ দেখে বুঝে গেছি আম্মু আমাকে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। হয়তো কিছুর মাঝে একটা বাধা পাচ্ছে। সেই দিন আমি বলেছি না আমি লাদেনের বন্ধু, এই জন্য হয়তো। আম্মু ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, তুমি এত রাতে এখানে? আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আম্মুকে মন ভরে একটু দেখলাম। মনে হচ্ছে যেন কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর আম্মুকে অপেক্ষা না করেই আমি বলে উঠলাম, আম্মু আমার রুমের চাবিটা একটু দিবে? অনেক ঘুম পেয়েছে আমার, সকালে সব কিছু বলবো। আম্মু আমার কথা শুনে 3 পা পেছনে চলে গেল। আম্মু ভাবতেই পারেনি আমি এভাবে এসে এত রাতে আম্মুকে সারপ্রাইজ দিব। আমি তো এভাবে আসতে চাইনি, কি আর করব। চিন্তা করছে এক প্ল্যান, আর সেটা রিয়া গোলমাল করে দিল। এখানে দাঁড়িয়ে থেকে আর মশার কামড় খেতে পারবো না। ওই তো আম্মুর শাড়ির আঁচলে চাবি বাঁধা আছে। আমি কোনো কথা বললাম না, সরাসরি গিয়ে আম্মুর শাড়ির আঁচল থেকে চাবি খুলতে খুলতে আম্মুকে বলে উঠলাম, সেই দিন মিথ্যা কথা বলার জন্য সরি আম্মু, কিন্তু কি করব বলো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তবে সব কিছু সকালে বলবো, এখন শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক দূর থেকে জার্নি করে এসেছি। এই বলে আম্মুর কপালে ছোট করে একটা চুমু দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। আম্মু আমার দিকে আবার ভিড়ে তাকালো, কিন্তু কোনো কথা নাই মুখে। এখনো হয়তো একটা ঘোরের মাঝে আছে। উপরে উঠে চাবি দিয়ে আমার রুম খুলে রুমে ঢুকলাম, কিন্তু অবাক করা বিষয়, আমার রুমটা আগের মতোই আছে। সব কিছু যেন পরিষ্কার। হয়তো আম্মু আমার কথা মনে করে রুমটা পরিষ্কার করে প্রতিদিন। আশেপাশে কি আছে না আছে সেদিকে আর দেখলাম না। ধপ করে বিছানায় শরীর হেলিয়ে দিতেই চোখে ঘুম এসে গেল। সকালে দরজার টুকটুক শব্দে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে দরজা খুলে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম। তাকিয়ে আর দেখলাম না কে এসেছে। একটু পরে কে জানি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হালকা করে চোখ খুলে দেখি এটা আমার আম্মু। আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে কান্না মাখা কণ্ঠে বলে উঠল, এতদিন আমাদের ছেড়ে কিভাবে থাকতে পারলি বল? একটুও কি আমাদের কথা তোর মনে পড়েনি? ঘুম ঘুম চোখে বলে উঠলাম, আহা আম্মু, সকাল সকাল রাখো তো তোমার এসব কথা, আমি ফিরে আসছি। কই একটু খুশি হবে না? কি সব আজে বাজে কথা বলছো তুমি? বাবা, আমি কতটা যে খুশি হয়েছি এটা বলার বাহিরে। এখন উঠে গিয়ে ফ্রেশ হয়ে নে, আজকে আমি তোর জন্য নিজ হাতে রান্না করেছি। যেতে পারি ঠিকই, কিন্তু তুমি আমাকে খাইয়ে দিবে। আম্মু একটা হাসি দিয়ে বলল, আচ্ছা যা, খাইয়ে দিব। এখনো তোর জন্য সবাই অপেক্ষা করছে। শোয়া থেকে উঠে বললাম, আচ্ছা আম্মু, তুমি নিচে যাও, আমি আসছি। আম্মু যেতেই ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। এক এক করে সব চেনে পরিচিত মুখগুলো আমার সামনে ভাসতে লাগলো। টেবিলে ভাই আর বাবা বসে আছে, ভাবি এক সাইডে দাঁড়ানো আছে, আর আপুর কোলে ভাই আর বাচ্চা। হয়তো আপু আমার কথা শুনে চলে আসছে। সর্বপ্রথম আপু আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল, তোরে কত করে আমি বলেছিলাম, কিন্তু আমার কথা শুনলি না, আজকে একটা মেয়ের জন্য। আমি তাড়াতাড়ি আপুর মুখে হাত দিয়ে আস্তে করে বললাম, বোন তোর মুখটা একটু বন্ধ কর, এইসব কিছু তোর বলতে হবে না। আপু আমাকে ছেড়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালাম। বাবা একবার আমার দিকে তাকিয়ে দেখলো, আবার চোখ নিচু করে বলল, ছেলে এখন বড় হয়েছে,
বাবা মায়ের কথা কি এখন আর মনে পড়বে? ভুল তো মানুষেরই হয়, তাই বলে কি? আমি বাবাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, যখন বিপদ আসে তখন প্রিয়জন কেন মা বাবাই পাশে থাকে না, তখন সেখানে একা থাকার শূন্যতা অনুভব করি। সেই দিন তো আমার পাশে কেউ ছিল না, কেউ এটা এসে বলেনি যে দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয়। তিলে তিলে পড়ে আমি যে কতটা কষ্ট পেয়েছি আমি নিজে বলতে পারি। থাক, এসে শুনে তোমরা আর কি করবে? তোমাদের কাছে তো আমি মৃত। পিছন থেকে আপু আমাকে ধমক দিয়ে বলল, লাদেন, এসব কি কথা শুরু করলি তুই বাবার সাথে? বাবা খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসলো, তবে বাবার চোখ কিছু বলার চেষ্টা করছে। খুব অসহায় নজরেই বাবা আমার দিকে তাকালো। বাবার গায়ে কালো রঙের একটা টি শার্ট। এটা দেখে আমার মনে হয়েছে যে এই টি শার্টটা আমার কাছে খুব ফেভারিট ছিল, কিন্তু এটা বাবার গায়ে কেন? আমাকে অবাক করে দিয়ে বাবা টি শার্ট থেকে একটা 100 টাকার নোট বের করে টাকার উপরে চেয়ে বলল, মনে পড়ে তোর এই দিনের কথা? সেই দিন তুই আমার কাছে 100 টাকা চেয়েছিলি, আমি দিয়েছিলাম, কিন্তু তুই রাগ করে রেখে গেলি। আর এরপর থেকে তো তোর সাথে দেখাই নেই। তুই চলে যাওয়ার পর আমরা সবাই তোর শূন্যতা বুঝতে পেরেছি। এভাবে তোকে দূর করে তাড়িয়ে দেওয়া আমাদের মোটেও ঠিক হয়নি। তুই বেঁচে আছিস সেটাই অনেক, আমাদের আর কিছু লাগবে না। মাঝে মাঝে তোকে মনে করে এই টি শার্টটা গায়ে দেই। খুব মনে পড়ে তোর কথা। এখনো কি বাবার ওপর রেগে রাগ কমেনি? কথাগুলো বলতে বলতে বাবার চোখ থেকে দুফোঁট জল গড়িয়ে পড়লো। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, আমাকে মাফ করে দাও। আমার মোটেও এমন করা ঠিক হয় নাই তোমাদের সাথে, কিন্তু কি করব বলো? এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোমরা সবাই আমাকে দূর করে দিলে, তাই একটু রেগেছিলাম। বাবা আমাকে ছাড়িয়ে বলে উঠল, তুই ফিরে এলি, আমরা অনেক খুশি। আর কিছু লাগবে না। এবার আমি বাবাকে ছেড়ে ভাবের কাছে গেলাম, তবে ভাবের মুখে আমি রাগের চাপ দেখতে পাচ্ছি। আমি যদি কোনো অপরাধ করতাম সব কিছু ভাবের কাছে বলতাম, কিন্তু এই কথাটা কখনো বলিনি, কারণ তখন আমার নিজের ভেতরেই অনেক ভয় ছিল। ভাবির হাত ধরে হাতে একটা চিমটি দিয়ে বললাম, কি মহারানী আমার ওপর রাগ করেছেন? আমার সাথে কথা বলবেন না? উল্টা ভাবি আমাকে ঝাড়ি দিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথা বলবে না? আমাকে তো ভুলে গেছো। অন্তত এই কথাগুলো আমার কাছে স্বীকার করতে পারতে, বলতে পারতে। আমি থাকতে তুমি কোনো বিপদে পড়েছো, আমি সমাধান করে দেই নাই তোমার সব কিছু। ভাবির কথা শুনে শুধু মুচকি একটা হাসি দিলাম আর বুঝিয়ে দিলাম, যেখানে আমার পরিবারের কেউ আমাকে বিশ্বাস করেনি, আর তুমি তো পরের ঘরের মেয়ে। এর মাঝে পেছন থেকে ভাই আমাকে জড়িয়ে ধরলো, বলল, সরি রে, আমাকে মাফ করে দিস। আরে ধুর, তোদের কারো ওপর আমার কোনো রাগ নেই। সবার সাথে রাগ মিটমাট করে নাস্তা করে রুমে গেলাম, কিন্তু গিয়ে দেখি বিছানার ওপর একটা মেয়ে শুয়ে আছে। দেখেই বুঝে গেছি এটা যে বন্যা। আমি দাঁড়িয়ে থেকে বন্যাকে বলে উঠলাম, কিরে, কি খবর তোর? কেমন জীবনযাপন যাচ্ছে এখানে? বন্যা আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। বিছানা থেকে উঠে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো, পরে ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। বন্যা বিছানার ওপর পাতুলে বসে বসে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমাকে খেয়ে ফেলবে। ভয়ে ভয়ে বলে উঠলাম, কি রে, আমার সাথে কথা বলবি না? বন্যা চোখ রাঙিয়ে বলল, যা তো রিয়ার কাছে, আমার কাছে কি?
তোর কত বড় সাহস একটা মেয়ের জন্য পাহাড়ের ওপর থেকে লাফ দিলি? মনটা চাইছে তো তোরে জুতা খুলে মারি। বন্যার কথা শুনে আমি কোনো কথা বললাম না। বিছানার ওপর চুপ করে বসলাম। টেবিলের ওপর থেকে একটা বই নিয়ে পাতা উল্টিয়ে দেখতে লাগলাম। অনেক দিন হলো এসব বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। বন্যা আবার বলে উঠল, কিরে আমার কথার উত্তর দিবি না? আমি বই বন্ধ করে বললাম, একটা কথা কি জানিস, ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে। কখনো তো কারো প্রেমে পড়িসনি, তাই এসব খবর তুই জানবি না। ওর জন্য পাহাড় থেকে কেন, আগুনের মাঝেও আমি লাফ দিতে কোনো দ্বিধা করব না। বন্যা আমার কথা শুনে জোরে একটা নিঃশ্বাস নিল। মুখে ভেতরে একটা হাত ঢুকিয়ে নখ কামড়াতে লাগলো। আর আস্তে করে বলে উঠল, গাধাকে যদি বলি ভালোবাসা কি, গাধা তো তোর শুধু উত্তর দিবেই ভালোবাসা। একটু দেন, আমি একটু খেয়ে দেখি এটা তিতা না মিটে। তাই আমি তোকে বোঝালেও বুঝবি না। যা মন চায় তাই তুই কর ভাই। আর শোন, বাবা তোরে সাথে কথা বলবে বলছিল। তো দে বলি। এর মাঝে আপু এসে বলল, বন্যা চলো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কিরে তোরা আবার কোথায় যাবি নাকি? আপু আমার দিকে নজর দিয়ে বলল, এই তো একটু সবাই মিলে শপিং করতে যাব। তুই কিছুক্ষণ একটু একা একা বাসায় থাক। এর মাঝে বন্যা বলে উঠল, কিন্তু আপু। আপু বন্যাকে থামিয়ে বলল, আরে এত কথা বলছো কেন? তাড়াতাড়ি চলো তো, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আমি খুব ভালো করে বুঝে গেছি আপু যে আমার সাথে মিথ্যে কথা বলছে। কিছু একটা তো রহস্য আছে এর মাঝে। কিন্তু হঠাৎ করে সবাই কোথায় যাবে? একটু পর আম্মু এসে বলে গেল, একা একা কিছুক্ষণ বাসায় থাক, আমরা যাব আর আসবো। কি আর করব আমি, থাকতে তো হবেই। কিন্তু বড় কথা হচ্ছে, ওরা সবাই যাচ্ছে কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না। ধুর, যেখানে ইচ্ছে সেখানে যাক, আমি এত চিন্তা করছি কেন? অনেকক্ষণ হয়ে গেল রুমে একা একা বসে আছি, আর ভালো লাগছে না। তাই ভাবলাম বাজার থেকে একটু ঘুরে আসি। বাসা থেকে বেরিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এদিক সেদিক। হঠাৎ করে এই পেছন থেকে কে জানি বলে উঠল, এই ছেলেকে তো কেমন কেমন জানি চিনা চিনা লাগছে আমার। আমি ভাবলাম কি না কে কাকে বলছে কে জানি, তাই আর সেই দিকে তাকিয়ে দেখলাম না। একটা তরমুজ হাতে নিয়ে বললাম, মামা এটার দাম কত? আমার কথা শুনে মামা বলে উঠল, দাম পড়ে, আগে কেটে দেখাই এর ভেতরে লাল আছে কিনা। যদি সাদা হয় পরে তো আমাকে বকা দিবেন। ধপ করে আমার সামনে রাসেল ভাই এসে বলল, আমার অনুমানই তাহলে ঠিক ছিল, তার মানে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ? মনে মনে বললাম, দুলা ভাই এখানে কোথায় থেকে এলেন? আজকে কি ধরা খেয়ে গেলাম? কিন্তু আমার জানা মতে আমার পরিচয় কেউই দিবে না। তরমুজ রেখে দুলা ভাইয়ের দিকে তাকালাম। মুখটা হালকা একটু কালো কালো করে বললাম, আরে ভাইয়া আপনি হঠাৎ এখানে কি করে? আমার কথা বাদ দাও, তুমি এতদিন কই ছিলে আগে সেটা বলো। খুব রিকোয়েস্ট করে আমার বোনের বডিগার্ড করলাম তোমাকে, আর তুমি একদিন থেকে পরে নাই হয়ে গেলে ব্যাপার কি? চাকরি করার ইচ্ছে আছে নাকি নাই? যে কোনো একটা মিথ্যা কথা বলে আগে নিজেকে বাঁচাতে হবে। এখন এই মুহূর্তে ভেসে গেলে চলবে না। সামনে আরো অনেক পথ আছে, সেগুলো তো পাড়ি দিতে হবে নাকি? তাই মিথ্যের আশ্রয় নিয়ে আমি বলে উঠলাম, আসলে ভাইয়া গ্রামে আমার এক বন্ধু মারা গেছে।
হঠাৎ করেই খবর এলো যে ও মারা গেছে, তাড়াতাড়ি যেতে হবে। পরে কি করব কিছুই চিন্তা করে পাচ্ছিলাম না, তাই কাউকে না বলে গ্রামের বাড়িতে চলে গেছিলাম। আর আজকেই মাত্র গ্রাম থেকে এসেছি। হুম, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি তাহলে এখানে কি করো আমাদের বাসায় না গিয়ে? যাবই তো, কিছু কিনে নেওয়া লাগবে না, এভাবে খালি হাতে যাব, এটা কেমন দেখায় না? জাস্ট একটু যুক্তি ছিলাম, নইলে যদি আবার সন্দেহ করে। রাসেল ভাই আমাকে একটা ধমক দিয়ে বলল, চলো আমার সাথে, তোমাকে বলছি কিছু নিয়ে যেতে। জোর করে আমাকে সাথে নিয়ে যাচ্ছে। যেতে যেতে বলল, আজকে আমাদের বাড়িতে বিশেষ খুশির একটা দিন, তুমি এসেছো অনেক ভালো হয়েছে। রাসেল রাসেল ভাইয়ের কথা শুনে আমার মনের ভেতরে কেমন জানি একটা ভয় ঢুকে গেল। আচ্ছা, আগে তো গিয়ে দেখি ওদের বাসায় কি চলছে। রাসেল ভাইয়ের পিছু পিছু ওদের বাসায় ঢুকলাম। ভেতরে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমার সম্পূর্ণ পরিবার এখানে আছে, আর অচেনা কয়েকজন মুরব্বী এখানে আছে যাদের আমি চিনি না। মাঝের একটা ছোপায় সাইমন পায়ের ওপর পা তুলে বসে আছে। আমার তো এইসব দেখে মাথা খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত আমার পরিবারের সবাই আমার সাথে মিথ্যে কথা বলল, এমনকি বন্যাও আমাকে মিথ্যা কথা বলল। মনটাই খারাপ হয়ে গেল এইসব দেখে। তাছাড়া ওরা আমার সাথেই বা মিথ্যা কথা কেন বলল? আমি চুপটি করে এক কোনায় গিয়ে দাঁড়ালাম। বাবা মা আর আপু আমার দিকে একবার তাকিয়ে দেখলো, তবে ওরা চোখের ইশারা করে আমাকে কি জানি বোঝাতে চেয়েছিল, কিন্তু আগে আমি ওদের ওপর চোখ থেকে চোখ তুলে নিয়েছি আমার সাথে মিথ্যে কথা বলে। বন্যা তো উঠে আমার কাছে চলে আসতে চাইছে। যেই আমি চোখ গরম করে তাকালাম, চুপ করে বসে পড়লো। হঠাৎ করে সাইমনের পাশে এক মুরব্বী আমাকে দেখে বলল, এই ছেলেকে, একে তো চিনলাম না, আগে কখনো এখানে দেখি নাই মনে হচ্ছে। এটা বলতেই সবার নজর আমার দিকে পড়লো। মনে হচ্ছে যেন এখানে আমি বড় একটা অপরাধী। রাসেল ভাইয়া আমার কাছে এসে কাঁধে হাত দিল, ওদের দিকে একবার তাকিয়ে বলল, ও আমার ছোট বোনের বডিগার্ড হয়। ভাবলাম রেয়ার বিয়ের কথা যেহেতু চলছে, সবাই এখানে আছে, ও না থাকলে কেমন দেখায় না? সবারই তো একটা মত অমতের বিষয় আছে না? রিয়ার বিয়ের কথা শুনে আমার বুকের মাঝে কেমন জানি একটা ব্যথার অনুভূতি হচ্ছে। এতটা পরিমাণে খারাপ লাগছে আমার বলার বাহিরে। যাকে এতটা পরিমাণে ভালোবাসি, আজকে তার এই বিয়ের কথা বলছে, তাও আবার আমার সামনে। চোখ থেকে পানি পড়বে পড়বে অবস্থা। এমন সময়ে আবার সাইমনের সাথে বসে থাকা মুরব্বি পান চিবোতে চিবোতে বলল, কই মেয়েকে নিয়ে আসুন, একটু দেখে চলে যাই। এই কথা শুনে সাইমন পায়ের ওপর পা তুলে একটু লজ্জা পাওয়ার ভান করলো। সাইমন চোখ তুলে আমার দিকে তাকিয়ে ছোট করে একটা হাসি দিল। মনে মনে বললাম, সময় এখন আমার খারাপ যাচ্ছে। নিজের কাছের মানুষ বুঝলো না আমিকে, একদিন ঠিকই বুঝবে, কিন্তু তখন হয়তো আমি ওর থেকে দূরে চলে যাব। নয়তো রিয়া। আপু এক পা করে আমার দিকে এগিয়ে এলো। আমি মন খারাপ করে থাকতে দেখে আপুর মুখটা কালো হয়ে গেল। ছোট করে এর মাঝে একটা হাসি দিয়ে আস্তে করে বলে উঠল, তুই এখানে কেন এলি ভাই? রাগে দুঃখে এখন আমার শরীরের ভেতরটা জ্বলে যাচ্ছে। এখন আর তেমন নিজের ভেতরে রাগকেও কন্ট্রোল করতে পারছি না। কান্নাও আসবে আসবে মনে হচ্ছে। তাই যতটুকু সম্ভব নিজের ভেতরে থাকা অনুভূতিটাকে কন্ট্রোল করলাম। আপুর দিকে ভদ্র চোখে তাকিয়ে আস্তে করে বললাম, আমার সামনে থেকে চলে যা। এখন আমার পুরো শরীর আগুনের মতো জ্বলছে, তাই বলছি, আমি কিছু করার আগে আমার সামনে থেকে চলে যা।
আপু আমার কথা শুনে ভয় পেয়ে চুপচাপ আমার সামনে থেকে চলে গেল, কারণ আপু জানে আমার রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপু আমার সামনে থেকে যেতেই সিঁড়ির উপর আমার চোখ পড়লো। সিঁড়ি দিয়ে লাল শাড়ি পরা একটা মেয়েকে নিয়ে আসছে পাখি, আর ওর সাথে একটা মেয়ে। আমি ভেতরে কেমন জানি একটা মোচড় দিয়ে উঠলো। কি যে একটা খারাপ লাগার অনুভূতি সৃষ্টি হচ্ছে আমার ভেতরে, তা বলে বোঝাতে পারবো না আপনাদের। রিয়াকে একটা চেয়ারে এনে বসানো হলো। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। আমার চোখের পলকই যেন পড়ছে না। কত আশা ছিল রিয়া আমার বউ হবে, কিন্তু নিমিষেই যেন সব কিছু তছনছ হয়ে গেল। আমার সব আশা ভরসা হারিয়ে গেল। ভাবি নাই দিন শেষে রিয়া আমাকে এভাবে একা করে দিবে। একটা মহিলা হাসি দিয়ে সোফার উপর থেকে উঠলো। হয়তো এটা সাইমনের আম্মু। শাড়ির আঁচল মাথায় দিয়ে বলল, মেয়েকে আমাদের আর দেখার কি আছে, কত দেখেছি আমাদের ছেলের সাথে। পাশ থেকে রাসেল সামনে এগিয়ে এলো, এসে ওর বোনের পেছনে দাঁড়ালো। কি জানি একটা চিন্তা করে বলে উঠল, আমার একটাই বোন, আগে দেখেছেন কি দেখেন নাই সেটা আমি জানি না, এখন ভালো করে দেখে নেন যেন কোনো সমস্যা না হয়। মহিলাটা এসেই রিয়ার ঘোমটা তুলে ধরলো আর বলে উঠলো, মাশাল্লাহ, এত সুন্দর মেয়ে আমাদের খুব খুব, কি বলবো, এতটাই পরিমাণে যে পছন্দ হয়েছে বলার বাহিরে। এই বলে রিয়ার হাতে কিছু টাকা দিয়ে আবার আগের জায়গায় গিয়ে বসে সাইমনের উদ্দেশ্যে বলল, আমার বাবার পছন্দ আছে বলতে হবে, এইরকম একটা লক্ষ্মী মেয়ে আমাদের ঘরের বউ হবে, এটা তো আমাদের সৌভাগ্য। উত্তরে রাসেল বলে উঠল, এভাবে বলবেন না, বলেন আমাদের সৌভাগ্য ছিল যে আমরা এত বড় ঘরে আত্মীয় করতে পারছি। এখানে রিয়ার বাবাকে দেখতে পারছি না, হয়তো কোথাও ব্যস্ত আছে। আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই আমি পেছন ফিরে মুছে ফেললাম। সবার নজর রিয়ার দিকে থাকলেও একজন আমার দিকে তাকিয়ে আছে। ও বুঝে গেল যে আমি কান্না করছি। পাখি রিয়ার পাশে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু আমার উপর থেকে ওর চোখ সরছেই না, আড়াল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কত সুন্দর লাগছে ওকে, কত আশা ভরসা ছিল রিয়া আমার বউ হবে, আর এখন রিয়ার লাল শাড়ি পরে বসে আছে, তবে সেটা আমার জন্য নয়, অন্য কারো জন্য। রিয়া কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে, হয়তো এখন আমাকে একেবারেই ভুলে গেছে। সাইমন আস্তে করে ওর বাবাকে বলে উঠল, বাবা এভাবে চুপ করে বসে আছো কেন, কিছু তো বলবে নাকি? আমার আম্মু আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কিছু বলতে চাইছে আমাকে, কিন্তু আমি সেই দিকে তাকালাম না। সবাই মিথ্যা কথা বলে আমার সাথে বেইমানি করেছে। কি অপরাধ করেছি আমি? আমার অপরাধ কি? এটাই যে আমি রিয়াকে ভালোবাসি। এর মাঝে সাইমনের বাবা বলে উঠল, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা এই শুক্রবারেই আমাদের মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। এটা বলতেই রিয়া আড়াল চোখে আমার দিকে তাকালো। আমার চোখে হালকা হালকা পানি জমে গেল। রিয়া আমার থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকিয়ে আছে, তবে আমি রিয়াকে দেখেই বুঝে গেছি ও অনেক খুশি আছে। বুঝে গেছি যে এই বিয়েতে ওর তাহলে মত আছে। রাসেল রিয়ার মাথায় হাত দিয়ে বলে উঠল, তোমরা এখন ওকে নিয়ে ভেতরে চলে যাও। আর সাইমন, তুমি কি আলাদা করে রিয়ার সাথে কথা বলতে চাও? সাইমন খুশি হয়ে বলল, হুঁ, বলতেই তো চাই, কিন্তু। কোনো কিন্তু শুনতে হবে না। রাসেল ভাই পাখিকে উদ্দেশ্য করে বলল, এই
তোর ভাইয়াকে নিয়ে যা তো রিয়ার রুমে। দেখতে দেখতে ওরা আমাদের চোখের সামনে থেকে চলে গেল। রিয়া আম্মু বলে উঠল, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরাও রাজি। কি বলেন সবাই? উত্তরে সবাই হ্যাঁ বলে দিল। আপু আমার মুখের দিকে তাকিয়ে আছে। রাসেল ভাই আমাকে প্রশ্ন করলো, কি তুমিও তো আমাদের পরিবারের একজন, তা তোমার মতামতটা একটু প্রকাশ করো আমাদের সাথে। সাইমনের মা বাবা একটু বিরক্ত চোখে আমার দিকে তাকিয়ে দেখলো। ওরা হয়তো ভাবছে একজন বাইরের ছেলে আর কি বলবে। আমার মুখ দিয়ে কোনো কথাই যেন বের হতেই চাইছে না, তাও নিজের গলার জোর দিয়েই বললাম, জি আমি আর কি বলবো, আপনারা হলেন গুরুজন, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। রাসেল একটা হাসি দিয়ে বলল, এখন তাহলে ঠিক আছে, সবাই সবার মতামত দিয়ে ফেলেছে, তো এই বিয়ে এই শুক্রবারেই হবে। আর আমি অনেক অনেক সরি বাবার পক্ষ থেকে। বাবা আসলেই এই মুহূর্তে বাহিরের এক দেশে আছে, আর 1-2 দিনের ভেতরে চলে আসবে। আর বাবারও কিন্তু এই বিয়েতে মত আছে, আপনাদের সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি পা বাড়িয়ে উপরে চলে যাব। এমন সময় রাসেল ভাইয়া বসে বলে উঠল, কই যাচ্ছ তুমি? কিছু খেয়ে যাও। আমি মিথ্যা একটা হাসি দিয়ে বললাম, না ভাইয়া আমি খেয়ে আসছি, এখন একটু রুমে যাব, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। কারো দিকে না তাকিয়ে এই বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। রিয়ার রুমের বাইরে পাখি দাঁড়িয়ে আছে, ওর দিকে আমার চোখ পড়তেই মাথা নিচু করে আমি উপরে উঠে যাচ্ছি। সরাসরি রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে ইচ্ছে মতো কান্না করে ভেতরে থাকা কষ্টগুলো দূর করতে লাগলাম। তাও যেন নিজেকে হালকা করতে পারছি না। কষ্টগুলো কেমন যেন আমার ভেতর থেকে সরতেই চাইছে না। মনে হচ্ছে যেন বুকের ভেতরে কষ্টগুলো আরো বেড়েই যাচ্ছে। কান্না করতে করতে কখন যে ওয়াশরুমে পড়ে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি আমি বিছানার ওপর শুয়ে আছি, আর আমার পাশে আমার আপু আর বন্যা বসে আছে। আমার চোখ খুলতে দেখে আপু প্রশ্ন করলো, নিজেকে এভাবে কষ্ট দিয়ে তোর লাভ কি রে? পৃথিবীতে কি মেয়ে কম আছে বল? কোনো দিকে তোর কমতি আছে যে মেয়েরা তোকে দেখে পছন্দ করবে না? এই এক মেয়ের পিছনে কেন পড়ে থাকা লাগবে? আজকে যদি তোর কিছু হয়ে যেত? এবার আপু কান্না করে দিয়ে বলল, আজকে যদি আমি এখানে না আসতাম তুই তো তাহলে ওয়াশরুমে পড়ে মারা যেতি। ভাগ্য ভালো ছিল যে দরজা খোলা ছিল। কেন এমন করলি বল? আমাদের কষ্ট দিয়ে তোর লাভ আছে? তুই কি চাস বাবা মা তোর জন্য কষ্ট পাক? আপুর কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। কোনো মতেই রিয়াকে যে ভুলতে পারছি না, চোখ থেকে পানি পড়ছে। আর বলছি, আমার সাথেই কেন এমন হয় আপু? আমার কি কোনো ভুল ছিল রিয়াকে ভালোবেসে? ভালোবাসা কি সত্যিই কোনো অপরাধ ছিল? এতটা পরিমাণে রিয়াকে ভালোবাসি রে আপু, ভুলতে পারছি না। কি করব বল? নিজেকে কোনো মতেই মানতে পারছি না যে আমি আর এসব সহ্য করতে পারছি না রে আপু। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আপু আমার মাথায় হাত দিয়ে বুঝিয়ে বলল, কান্না করিস না ভাই, যা হয়েছে তুই সব ভুলে যা, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। 2 হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, কেন আমাকে মিথ্যা আশ্বাস দিস আপু? তোরা জানিস রিয়ার বিয়ে হয়ে যাবে, এরপরেও কেন আমাকে এই কথা বলিস? আচ্ছা তোরা চাস আমি যেন মন খারাপ করে না থাকি, তাই তো? আচ্ছা যা, মন খারাপ আর করব না। আপু আমার একটা হাত মাথার ওপর নিয়ে বলল,
আমাকে ছুঁয়ে কসম করে বল, ওর জন্য নিজেকে আর কষ্ট দিবি না। কিছুক্ষণ চুপ থেকে আপুকে জড়িয়ে ধরে বললাম, এভাবে বলিস না, আমি পারবো না রিয়াকে ছাড়া বাঁচতে। অনেক ভালোবাসি আমি ওকে আপু, তোরা কেন বুঝতে চাস না? আমার ভেতরে শুধু রিয়ার বসবাস। আমি ওকে কিভাবে, কি করে এত সহজে ভুলে যাই বল? এত বছর পর তো আমি ওর জন্যই এখানে ফিরে আসছি, ওর জন্যই আমি প্রতিবার মরি, ওর জন্যই আমি প্রতিটা সময় বাঁচি। তুই কিভাবে বলিস ওকে আমি ভুলে যেতে পারি? বল, পারবো না আপু, ওকে আমি ভুলে যেতে রে। আপু আমাকে ছাড়িয়ে দিয়ে চোখ গরম করে বলল, তাহলে তুই ওর জন্য, তুই মর, ওর বিয়ে হয়ে যাবে তোর সামনে, এটাই তো তুই চাস না। বন্যাকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওকে কি কিছু বলবে না? বন্যা আমার দিকে তাকিয়ে বলল, কি বলবো ওকে আমি আপু? আমারও এখন নিজের কাছে খারাপ লাগছে। তুমি জানো আপু, আমি ইচ্ছে করলে রিয়াকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু তোমার ভাই বলে না, ওর যা ইচ্ছে হয় তাই করুক। কিন্তু এখন কেন বলে আমি রিয়াকে ছাড়া বাঁচবো না? এটা জিজ্ঞেস করো ওকে। আমি হাসি দিয়ে বললাম, তোরা এখন এখান থেকে চলে যা, আমাকে একটু একা থাকতে দে, আমার কষ্ট আর তোরা কি বুঝবি রে? বুকের ভেতরটা যদি কেটে দেখাতে পারতাম তাহলে হয়তো ঠিকই বুঝতি। তবে হ্যাঁ, যাকে ভালোবাসি তাকে কেনই বা জোর করব? হয়তো সে আরেকজনকে বিয়ে করবে, করুক না সে, যদি দূরে থেকে সুখী হতে পারে, আমি না হয় ওর সুখ দেখে একটু হলেও সুখে থাকবো। আপু আমার কাছে বসে আমার চোখের দিকে তাকিয়ে বলল, ভাই বোঝার চেষ্টা কর তুই। আম্মু এখানে বসে, এখানে এসে কিছুক্ষণ তোর এই অবস্থা দেখে কান্না করে গেছে। পরে কেউ সন্দেহ করার আগেই আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি। এখন যদি তুই এভাবে নিজেকে কষ্ট দিস তাহলে আমাদের কেমন লাগবে বল? যদি তোর কপালে রিয়া থাকে অবশ্যই আসবে। এখনো তোর বিয়ে হয়নি, তাই যতটুকু সম্ভব চেষ্টা করব। তুই এসব চিন্তা করিস না। আপু আমি বুঝেছি তুই কি বলতে চাস, এখন একটু আমাকে একা থাকতে দে, আমার ভালো লাগছে না আর এসব। আপু আমার কপালে হাত দিয়ে বলল, ঘুমিয়ে পড়, তাহলে একটু হলেও তোর শরীর হালকা লাগবে। আর এত চিন্তা করিস না, আমি থাকতে তুই এভাবে কষ্ট পাবি, এটা তো হতে পারে না। আপু কিছুক্ষণ পর আমার পাশে থেকে চলে গেল। এখন শুধু বন্যা দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কিরে তুই যাস না কেন? যাবি? তুইও আমাকে জ্ঞান দিয়ে যাবি কিছু? বন্যা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে না তোর? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, এই তো অল্প একটুখানি কষ্ট হচ্ছে, তবে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে নিব। তুই এখন যা। বন্যা দাঁড়িয়ে বলল, নিজের খেয়াল রাখিস, আর কাল পরশু বাবা মা আসতে পারে। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বললাম, তুই আঙ্কেল আর আন্টিকে বলতে গেলি কেন? চুপ কর বেয়াদব, তুই এভাবে আমার চোখের সামনে কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাবে, আর আমি কি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোর মনে হয়? সব কিছু তছনছ করে ফেলবো। রিয়া কিভাবে সাইমনকে বিয়ে করে আমিও দেখতে চাই। ও শুধু তোর বউ হবে আর অন্য কারো হবে সেটা তো জীবনেও আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না। এই বলে বন্যা রেগে চোখ গরম করে চলে গেল। আমি এটা জানি বন্যা অনেক ভালো একটা মেয়ে, আর ওকে আমি নিজের বোনের মতোই দেখি। আমি জানি ও আমাকে কখনো কষ্ট দেখতে চায় না, তবে আমি এসব কিছুই হতে দিব না। ওই কথায় আছে না,
জোর করে আর যাই করা যায় না কেন, ভালোবাসা আদায় করা যায় না। আমারও এখন উচিত রিয়ার পথ থেকে সরে দাঁড়ানো। হয়তো আমার এখন সেটাই করতে হবে। যদি কপালে থাকে তাহলে আপনা আপনি আসবে। যদি আমার জন্য রিয়ার মনের ভেতরে একটু হলেও ভালোবাসা থাকে তাহলে হয়তো আমাকে স্মরণ করবে। তবে আমি ওকে কখনো জোর করব না। ওর ইচ্ছে মতো যদি ও বিয়ে করে আমি কখনো ওকে বাধা দিব না। আমি জানি আঙ্কেল আর আন্টি এসে একটা ঝামেলা তৈরি করে দিবে যদি আমার এই অবস্থা দেখতে পারে, কিন্তু আমি সেটা কখনো হতে দিব না। একটা সিগারেট ধরিয়ে জোরে জোরে টানতে লাগলাম। মাথাটা একটু হালকা করতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। কেমন জানি মাথাটা ধরে গেছে। মনে হচ্ছে প্রতিদিন ধোয়ার সাথে কষ্টগুলো দূর করে দেই, কিন্তু আজকে কোনোভাবেই পারছি না। আজকে মনে হচ্ছে যেন সুখগুলো ধোয়ার সাথে দূরে যাচ্ছে আর কষ্টগুলো আমাকে চেপে ধরছে। এখন বাজে রাত। সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।